ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সকল ধরনের আলোচনা তথ্য নিয়ে আমাদের প্রতি শনিবারের বিশেষ আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি সাবরিনা জিয়া। আমাদের আজকের আলোচনার বিষয় নানা সংকটে অর্থনীতি। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, ওয়ার্ল্ড রিনাউন্ড কারেন্সি টেকনোলজিস্ট এবং ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক বিশ্লেষক। আপনাকে আমন্ত্রণ আমাদের এশিয়ান বিজনেসের আয়োজনে। ধন্যবাদ। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় শুরুতে আমি দর্শকদের জানাচ্ছিলাম যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সংকটে অর্থনীতি। তো আমি শুরুতেই জানতে চাইবো আপনার কাছে যে এই যে এটা তো বলার অপেক্ষা রাখে না যে কারা এবং কিভাবে তারা ব্যাংক থেকে টাকা নিয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তো প্রভাবশালী বিভিন্ন ব্যক্তি ব্যাংকের নিয়ম নীতি তোয়াক্কা না করে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। এই অর্থ উদ্ধারে কোনো উপায় আছে কি? আপনার কাছে কি মনে হয়, কিভাবে এবং সেটি কিভাবে আমাদের জানাবেন? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা অত্যন্ত বাস্তবসম্মত এবং সময় উপযোগী। সর্বপ্রথম যারা আমার সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আছেন এবং এশিয়ান টিভির কলাকৌশল সহ ছাত্র জনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, অঙ্গহানি হয়েছেন, এখনও অসুস্থ আছেন, তাদের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানিয়ে আপনার প্রশ্নের আমি জবাব দিতে চাচ্ছি। অ্যাকচুয়ালি তো সবাই জানেন বাংলাদেশের অর্থনীতির দশার কথা। এখান থেকে লুটপাট যে টাকা হয়েছে সেগুলি রিকভারির ব্যাপারে আপনি আমাকে প্রশ্ন করেছেন। আগে তো নির্ণয় করতে হবে আমাদের কারা কারা বা কোথায় কোথায় টাকাগুলি গেছে, কি সুতরাং কিভাবে গেছে, কোথায় গেছে, কাদের মাধ্যমে গেছে, এগুলি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করা আমি মনে করি প্রয়োজন। আর তারপরে কি এই টাকা রিকভারি করা আমি মনে করি খুব কঠিন কাজ না। কঠিন কাজ না। যারা টাকা নিয়েছে এরা বাংলাদেশের নাগরিক। হয়তো টাকা নিয়ে কেউ আমেরিকাতে, কানাডাতে, মিডল ইস্টে, বিভিন্ন দেশে ওনাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ওনারা বিনিয়োগ করেছেন। সুইস ব্যাংকে রয়েছে, হ্যাঁ, বিভিন্ন ব্যাংকে রয়েছেন। সুতরাং এই টাকাগুলি যেহেতু ওনারা বাংলাদেশি, রিকভারি করা মোটেই কঠিন কাজ নয়। আর আমাদের যিনি নতুন গভর্নর ডক্টর মনসুর আহসান স্যার কিন্তু প্রথম দিনই বলেছেন যারা টাকা লুটপাট করেছেন তাদের ঘুমাইতে দেব না। আচ্ছা, এই যে এটা কিন্তু স্বাভাবিক কথা না, এটা ওনার মনের সাহস এবং এটা একটা বিরাট একটা মেসেজ। যারা লুটপাট করেছে তাদের প্রতি একটা বিরাট মেসেজ। টাকা নিছো, টাকা হজম করতে দেব না, তোমাদের ঘুমাইতে দেব না। এবং টাকা রিকভারি করা একেবারেই সহজ। অ্যাকচুয়ালি এই ওয়ার্ল্ডে আরও কিছু কিছু দেশ আছে যে এই ধরনের টাকা লুটপাট হয় এবং এগুলো একটা জাতিসংঘের একটা প্রতিষ্ঠান আছে, স্টুডেন্ট অ্যাসেট রিকভারি প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, নাম সংক্ষেপে বলে স্টুডেন্ট অ্যাসেট রিকভারি অর্গানাইজেশন। এরা কিন্তু বিভিন্ন দেশে এই ধরনের লুটপাটের টাকা ওনারা রিকভারি করে দেন। আমাদের দেশে কিন্তু প্রয়োজন নেই ওই ধরনের প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া। আমাদের গভর্নর মহোদয় যথেষ্ট। আমরা আশা রাখতেই পারি। হ্যাঁ, জি, আমরা আশা রাখতেই পারি। ডেফিনেটলি না যথেষ্ট। ওনার যে মেসেজ, উনি একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ, উনি IMF-এ কাজ করেছেন, উনি ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক ছিলেন, বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানে কাজ করেছেন। তো সুতরাং উনি জানেন কিভাবে টাকা রিকভারি করতে হবে। এতে কোনো সন্দেহ নাই, টাকা রিকভারি করা অত বড় কঠিন কাজ না আমার দৃষ্টিতে। জি, ধন্যবাদ। এবার আপনার কাছে একটু জানতে চাইবো যে দীর্ঘদিন ধরে চলতে থাকা অর্থনীতির সংকট যেটি এখন চলছে, আরও আগে থেকেই শুরু হয়েছিল, এখন স্থবিরতাও একটু রয়েছে, তো এটি থেকে আসলে আমাদের উত্তরণের আপাতত উত্তরণের উপায় কি? এ থেকে উত্তরণ করা যদিও খুব সহজ কাজ না,
একদিনে বা এক মাসে ইটস নট পসিবল, বাট উত্তরণ খুবই সহজ হবে। হ্যাঁ, একটু সময় লাগবে। যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস স্যার, উনি সারা বিশ্বে ওনাকে এক নামে চেনেন। উনি যেহেতু দেশের দায়িত্ব নিয়েছেন, এই বাংলাদেশ যদি মনে করে এটা একটা সংসার, এই সংসারে উনি হলেন হেড। আর ওয়ার্ল্ড ব্যাংক, IMF ওনাকে যথেষ্ট সম্মান করেন। সুতরাং উনি চাইলেই, আগে বিগত সরকাররা বহুত চেষ্টা করেছেন, বহু দেন দরবার করেও কিন্তু এসে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, IMF থেকে টাকা তেমন আনতে পারেনি। আর আমি মনে করি এবং দেশবাসী বিশ্বাস যে আমাদের ডক্টর ইউনূস স্যার চাওয়ার আগেই ওনাকে অ্যাকচুয়ালি IMF, ওয়ার্ল্ড ব্যাংক, অন্যান্য দাতা গোষ্ঠীগুলি অ্যাকচুয়ালি দান দিতে প্রস্তুত, টাকা দিতে প্রস্তুত, ঋণ দিতে প্রস্তুত, গ্রেন দিতে প্রস্তুত। আর এই উত্তরণ করার জন্য আমাদের কি করতে হবে? অ্যাকচুয়ালি বর্তমানে অ্যাটলিস্ট আয় এবং ব্যয়ের একটা সমন্বয় রাখতে হবে। আমাদের যে সমস্ত ক্ষেত্রে আয়ের যে সোর্সগুলি আছে সেদিকে একটু গভীর নজর দিতে হবে। বিশেষ করে আমাদের ফরেন কারেন্সিটা যে এক্সপোর্ট থেকে আসে, আর সবচেয়ে বড়টা আসে কিন্তু অ্যাকচুয়ালি রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে। আমি যদি ভুল না করে থাকি, অন অ্যান অ্যাভারেজে মিনিমাম $2 বিলিয়ন বাংলাদেশে পাঠান রেমিটেন্স যোদ্ধা বছরে, তাহলে $24 বিলিয়ন। এই সংখ্যাটাকে দ্বিগুণ করা খুব কঠিন কাজ না। যারা বিদেশে কাজ করেন তারা যে দেশের প্রতি কত মায়া, কত মমতা, কত শ্রদ্ধা, এটা একজন প্রবাসী না হলে বোঝা যাবে না। তাদের ছেলে সন্তান, বাবা মাকে ফালাইয়া তারা বিদেশে কাজ করেন শুধু একটু সুখের জন্য, একটু শান্তির জন্য। হয় এই টাকাগুলি বাংলাদেশে আসার পরে এগুলি লুটপাট হয়ে যায়। শুধু তাই না, ওনারা যখন বাংলাদেশে আসেন, ঢাকা এয়ারপোর্টে নামেন, তাদের উপর যে কী ধরনের অমানবিক অত্যাচার, নির্যাতন, তাদের ব্যাগগুলি এইভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে এইভাবে তল্লাশি করা হয়, মনে হয় যে ওর আসামি আসছে বাংলাদেশে। সঠিক। আমরা এই রেমিটেন্স যোদ্ধাদেরকে আমরা যেভাবে বিগত দিনে ব্যবহার করে আসছি, আমি মনে করি যে এতে শুধু একটু ভালো ব্যবহার করলে, তাদের একটু সমস্যার দিকে একটু নজর দিলে, তারা যদি সহজভাবে তাদের রেমিটেন্সগুলি পাঠাইতে পারে, সেই উদ্যোগ যদি সরকার নেয় এবং প্রপার চ্যানেলে, এবং ডেফিনেটলি অল রেমিটেন্স শুড কামস প্রপার চ্যানেল, এতে দ্বিগুণ হওয়া কোনো কঠিন কোনো কাজ না। 25 থেকে 24 বিলিয়ন থেকে 50 বিলিয়নে যাওয়া কোনো কাজ না, কঠিন কাজ না। সুতরাং আমাদেরকে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে, তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের সুযোগ সুবিধা দিতে হবে, তাদের বিনিয়োগগুলিকেও এখানে যারা কাজে লাগাতে পারে সেই দিকে সরকারের দৃষ্টি দিলে নো ডাউট আমাদের ফরেন কারেন্সি অনেক অনেক বেড়ে যাবে। এবং ফরেন কারেন্সি যদি বেড়ে যায়, ডেফিনেটলি আমরা এই সমস্যা থেকে, অর্থনৈতিক যে দৈন্যদশা আছে, এর থেকে রিকভারি করা খুব বড় কঠিন কাজ না, হয়তো একটু সময়ের ব্যাপার, সময় লাগবে, কিছুদিন সময় তো দিতেই হবে। এছাড়াও আমাদের যিনি অর্থ উপদেষ্টা স্যার আছেন, ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। উনি অত্যন্ত জ্ঞানী এবং বিজ্ঞ। উনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন। সম্ভবত উনি 2005 সাল থেকে 2008 সাল পর্যন্ত ছিলেন গভর্নর, আমার যতটুকু মনে পড়ে আর কি। স্যারে যেহেতু সেন্ট্রাল ব্যাংক, হ্যাঁ আমি ঠিকই বলছি, 2005 সাল থেকে উনি 2009 সাল পর্যন্ত উনি গভর্নর হিসেবে ছিলেন এবং একজন সফল গভর্নর ছিলেন। ওনার আমলে মনিটারি পলিসি ইন্ট্রোডিউস হয়, ওনার আমলে রিজার্ভ যথেষ্ট ছিল। আমার যতটুকু মনে পড়ে, স্যারের আমলে সর্বশেষ $23 বিলিয়ন ছিলেন। এখন যদিও অনেকে বলে আমাদের 40 বিলিয়ন, হতো বিলিয়ন, আসলে এগুলো কাগজে কলমে। বাস্তবে আমাদের রিজার্ভের অবস্থা খুবই একেবারে শূন্যের কোঠায়।
যেহেতু আমাদের রেমিটেন্স যোদ্ধারা প্রতি মাসে $2 বিলিয়ন পাঠান, যার কারণে একেবারে শূন্যের খোটা জিনিসটা প্রকাশ হচ্ছে না। যদি ওই রেমিটেন্সটা বন্ধ হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি দেশ আমরা বুঝতাম যে আমাদের রিজার্ভ কোন গিয়ে পড়ছে। তো স্যার যখন ছিলেন গভর্নর তখন সর্বশেষ উনি বোধহয় $23 বিলিয়ন রেখে গেছেন। তখনকার আমলে, আজকে না, তখন 5 বছরের টাকা কিন্তু ডাবল হয়। 16 বছর আগের ঘটনা, 5 বছর হয় ডাবল। যদি আমি 23 বিলিয়ন ধরি, 5 বছরে এটা কত? 46। 3 বছর 3 গুণ হলে তাহলে এটা কোথায় দাঁড়ায়? তার মানে এটা প্রায় $80 বিলিয়ন ছিল। যে বিগত সরকারের অনেকেরে ওনারা খুব হাঁকডাক করছেন, সর্বোচ্চ আমরা ফরেন কারেন্সি রিজার্ভ আমাদের আছে। নো, এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ভাবে কষলে নো, কোনো অবস্থাতে না। জি, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আলোচনা করব, তবে বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিব আমরা একটা ছোট্ট বিরতি, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জিয়া। আমাদের আজকে আলোচনার বিষয় নানা সংকটে অর্থনীতি। আমরা আবারও আলোচনায় ফিরে যাব। স্যার, নতুন গভর্নর যে এসেছেন এখন, অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর, তো তার কাছে নিশ্চয়ই আপনারা যেহেতু বিশ্লেষক এই অর্থনীতি রিলেটেড বিষয়গুলো নিয়ে, তো নিশ্চয়ই আপনাদের কিছু প্রত্যাশাও রয়েছে। এই যেমন রিজার্ভ ঘাটতি, রেমিটেন্স নিয়ে নানা প্রোপাগান্ডা, ডলার সংকট, এইগুলো তো চলছেই। তো তার কাছে আপনার প্রত্যাশা কি? ডেফিনেটলি আমার এবং ছাত্র জনতা, দেশবাসীর অনেক বড় প্রত্যাশা। আমি মনে করি যে প্রত্যাশার ভিতরে এদেশ থেকে যেন আর টাকা লুটপাট না হয় তার ব্যবস্থা করা, এবং যে সমস্ত টাকাগুলি লুটপাট হয়ে গেছে সেগুলি রিকভারি করার ব্যবস্থা করা। মানি লন্ডারিং এবং ইলিসিট ট্রেডের মাধ্যমে যে সমস্ত টাকা চলে গেছে, এই টাকাগুলি আমি বিশ্বাস করি আমাদের মাননীয় গভর্নর সাহেব উনি আনতে পারবেন এবং আনা সম্ভব। গ্রামের মানুষ, সাধারণ মানুষ কি চায় একজন গভর্নরের কাছে? গভর্নর স্যারের কাছে চায় যে জিনিসটা মানুষের হাতে হাতে পৌঁছে, টাকা এবং পয়সা। ময়লা টাকা কেউ আর দেখতে চায় না। সুতরাং জগজগে তক্তকে টাকা দেখতে চায়। পয়সার ভিতর এবং জগজগে তক্তকে পয়সার ভিতরে বিভিন্ন ফাঙ্গাস টাঙ্গাস থাকেন, টাকার ভিতরে বিভিন্ন ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকেন। এই টাকা একজন হাত থেকে অন্যজনের হাতে যাচ্ছে, বিভিন্ন রোগ জীবাণু আক্রান্ত হচ্ছে। এটা যেন আর না ঘটে, এটা হলো সাধারণ মানুষের চাওয়া। আর আরেকটা চাওয়া, সাধারণ মানুষ অত কিছু অর্থনীতি বোঝে না, রিজার্ভ বোঝে না, তারা চায় স্বাভাবিক জীবনযাপন, বাজারে গেলে যেন তাদের সাধ্যের ভিতরে জিনিস ক্রয় করতে পারে। এটা হলো সাধারণ লোকের চাওয়া। ওনারা যখন শোনে ওর ছেলে মেয়েরা যখন বিদেশ থাকে, বিদেশ থেকে ডলার পাঠায়, আর সেই ডলার এদেশ থেকে পাচার হয়ে যায়। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ডলার কি পরিমাণ আমাদের দেশ থেকে যে পাচার হইতো। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট নামে একটা আমেরিকান বেসড প্রতিষ্ঠান আছে, ওনারা আমাদের বাংলাদেশের উপরে জরিপ করে দেখেছে প্রতি বছর অ্যারাউন্ড $7 বিলিয়ন এখান থেকে পাচার হয়েছে। $7 বিলিয়ন। তারপরে 2016 এবং 20 সালে সেটা দাঁড়াইছে $37.65 বিলিয়ন। এই ডলারগুলি পাচার হয়েছে এবং গত 15 বছরে মোর দেন $150 বিলিয়ন উপর পাচার হয়েছে। এই ডলারগুলি কিন্তু ম্যাক্সিমাম টাকাটাই কিন্তু অ্যাকচুয়ালি রেমিটেন্স যোদ্ধাদের। যখন তার বাপমা শোনে যে, বা রেমিটেন্স যোদ্ধারা শোনে তাদের টাকা পাচার হয়ে যাচ্ছে, তারা কত আহত হন, কত মর্মাহত হন। আসলে তো অনেক কথা তখন বলাও যেত না। আমিও কিন্তু আপনাদের এই টেলিভিশনে আগে আসছিলাম, কয়েকবারই কথা বলতে পারিনি। একদিন বোধহয় কিছু কথা বলছিলাম, তারপরে আমার ড্রাইভারের জিজ্ঞেস করতেছিল, তখন আমার এক ড্রাইভার ছিল, যে উনি কোথায় থাকেন, বাসা কোথায়, কোথায়। দেখেন, এই হলো কথা বলতে পারি নাই, মানুষ কথা বলতে পারে নাই। এখন সাধারণ মানুষের থেকে শুরু করে সকলেরই প্রত্যাশা, বিশেষ করে রেমিটেন্স যোদ্ধাদের প্রত্যাশা, বর্তমান গভর্নর স্যার যেন
এই লুটতারাজ করা, পাচার করা টাকাগুলো রিকভারি করেন, আর আগামী দিনে যেন আর লুট না হয় তার ব্যবস্থা করা। কারণ সেন্ট্রাল ব্যাংক হলো অ্যাকচুয়ালি একটা দেশের অর্থনীতির মূল স্টিয়ারিং। এই স্টিয়ারিং হলো সেন্ট্রাল ব্যাংকের কাছে। সেন্ট্রাল ব্যাংক যদি স্ট্রং থাকে, আইন কানুন নিয়ম নীতিতে যদি স্ট্রং থাকে, কোনো অবস্থাতেই টাকা পাচার হওয়ার সম্ভব হয় না এবং টাকা লুটপাটের কোনো সুযোগ থাকে না। সুতরাং বর্তমান গভর্নর স্যারের কাছে সকলেরই অনেক প্রত্যাশা, আর যেন টাকা ঠিক লুটপাট না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা। যেমন আপনার সেন্ট্রাল ব্যাংকের একটা ডিপার্টমেন্ট আছে, সেটা রেগুলেশন অ্যান্ড ইন্সপেকশন। প্রত্যেকটা ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের অধীনে। এই সেন্ট্রাল ব্যাংক যদি ঠিক মতন ইন্সপেকশন করেন, কমপ্লায়েন্সগুলি ঠিক মতন মেনটেন করেন, একটি টাকাও তো অ্যাকচুয়ালি আমি মনে করি যে পাচার দূরের কথা, একটা লোনও কোনো ব্ল্যাক মানি লোন হওয়ার কথা না, ব্যাড লোন হওয়ার কথা না। সুতরাং সেন্ট্রাল ব্যাংক আমি মনে করি স্ট্রং হওয়া দরকার, এবং সেটা হবে, যেহেতু বর্তমান গভর্নর স্যার এসেই উনি যে কথা বলেছেন, আর ঘুমাইতে দেব না যারা লুটতরাজ করেছে তাদেরকে। সুতরাং মানুষের প্রত্যাশা এটাই, মানুষ চায় অর্থনৈতিক উন্নতি। জি, বর্তমান প্রচলিত মুদ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবি রয়েছে তা কি থাকবে, এটি নিয়ে অনেকেই কথা বলছে, এবং একই সাথে যদি না থাকে তাহলে নতুন ব্যাংক নোট বাজারে আসতে এত কেন সময় লাগছে? আসলে টাকার ভিতরে এই বঙ্গবন্ধুর ছবি থাকবে কি থাকবে না, এটা হলো আসলে সরকারের পলিসি, সরকার ডিসিশন নেবে। তবে যেটা বিভিন্নভাবে বোঝা যাচ্ছে, জানা যাচ্ছে, কেউ কিন্তু এখন আর টাকাতে ওই ধরনের ছবি আর দেখতে চায় না। ওই ছবি দেখলে যারা মামলায় হামলায় দেশে বিভিন্নভাবে জর্জরিত অত্যাচার অফিসারে, এদের ওই ছবি দেখলে কিন্তু গা জ্বলে ওঠে। সুতরাং এই ছবিটা কিন্তু এখন আর ছাত্র জনতা কেউ দেখতে চায় না, কেউ দেখতে চায় না। তো সুতরাং এই ছবি যেহেতু দেখতে চায় না, সেই সিদ্ধান্ত সরকার নেবেন থাকবে কি থাকবে না। তবে একটা নতুন টাকা মার্কেটে আসতে কমপক্ষে 2 বছর লাগে। তার কারণ হলো টাকা এমন একটা টেকনোলজি, একটা কমপ্লেক্স টেকনোলজি, এবং এটা সম্পর্কে কিন্তু জ্ঞান দান ধারণা এমন ইনস্টিটিউট তেমন নাই না। সুতরাং এটা হাতে কলমে কিন্তু কাজ শিখতে হয়। তাই টাকা তৈরি করতে আপনাকে প্রথম ডিজাইন তৈরি করতে হয়, অরিজিনেশন তৈরি করতে হয়, প্লেট তৈরি করে আনতে হয়, তারপর র মেটেরিয়ালস, কাগজ। শুধু কাগজ বললে তো হবে না, কাগজের ভিতরে থ্রেড ইনসার্ট থাকে, ওয়াটারমার্ক থাকে, আদার্স বিভিন্ন সিকিউরিটি ফিচার থাকে ডিউরিং দ্য কাগজটা যখন তৈরি করা হয়। সেই কাগজটা আমাদের দেশে কেউ তৈরি করে না। কাগজ কোম্পানিগুলি ওয়ার্ল্ডে যে সমস্ত কোম্পানিগুলি ছিল, অনেকগুলি কিন্তু এখন আর প্রোডাকশানে নাই। হাতে গোনা 4 থেকে 5টা কোম্পানি এখন বর্তমানে আছে। তার ভিতরে আমাদের এশিয়ার ভিতরে আছেন পিটিপুরা নামে ইন্দোনেশিয়ান একটা কোম্পানি। তারা খুব ভালো মানের কাগজ তৈরি করেন এবং ভালো এক্সপোর্ট করেন। ইন্ডিয়া থেকে শুরু করে আশেপাশে বিভিন্ন দেশে ওনারা এক্সপোর্ট করেন, আমাদের দেশে ওনারা এক্সপোর্ট করেন। এই যে কাগজ ক্রয়ের যে প্রক্রিয়া, টেন্ডার করা, টেন্ডার সর্টিং করা, তারপরে কারণে তারপর কেমিক্যাল আনতে হয়, কেমিক্যাল আনার পরে তারপরে অনেক কারণেই কিন্তু অ্যাকচুয়ালি দেরিটা হচ্ছে। আচ্ছা, আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একটু দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি বিকেএমই। আপনাকে আমন্ত্রণ এশিয়ান বিজনেসের আয়োজনে। আমরা আলোচনা করব, তবে বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এ পর্যায়ে সময় হলো বিরতি নেবার। ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জিয়া। আমরা আবারও চলে যাব আমাদের অতিথি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি বিকেএমই। আপনার কাছে যেতে চাই, আমি জানতে চাই যে এই যে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার সুযোগ নিয়ে বিশ্বে নিজেদের টেক্সটাইল পণ্যের বাজার ভাগিয়ে নেওয়ার যে পরিকল্পনা করছে ভারত, এটি আমরা সবাই মোটামুটি যারা অর্থনীতির লোক সবাই জানেন এবং বুঝি। বর্তমানে চীনের পরে বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম টেক্সটাইল হলো, সেটি হচ্ছে বাংলাদেশ। আর ভারতীয়দের বিশ্বাস, বাংলাদেশে যদি এই অস্থিরতা চলতে থাকে তাহলে সহজেই ভাগিয়ে নিতে পারবে এবং নিজেদের অবস্থান
ধরে রাখতে আমরা হিমশিম খাবো বিশ্ববাজারে নিঃসন্দেহে। তো এই সুযোগটাই সদ্ব্যবহার করতে চায় ভারত, কি বলবেন এই বিষয়ে? দেখেন, গত বছর ভারতের প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠান উদ্বোধন করেন, ভারত ট্যাক্স। সেখানে স্পেশালি আয়োজকরা আমাকে এবং বিজিএমইর তখনকার প্রেসিডেন্ট ফারুক হাসানকে ইনভাইট করেছে। আমরা সেখানে গিয়েছিলাম এবং সেখানে বেশ কয়েকটা রাউন্ড টেবিল ডিসকাশনে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। তো আমরা ওখানে গিয়ে যে জিনিসটা দেখলাম যে ভারত খুব মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে যে কোনো উপায় হোক তারা বিশ্ববাজারে গার্মেন্টস রপ্তানি খাতটাকে তারা যে কোনোভাবেই নিতে চায়, এবং এই জন্য তারা যে পরিকল্পনা করেছে বিশাল পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমে যদি বলি যে সেখানে তারা ইন্ডাস্ট্রি যদি 7টা রাজ্যে যে কেউ যদি টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করে, তাহলে সেখানে তার প্রথম হলো যে তার যে জমি কেনার ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন ফি এটা মাপ, মানে প্রায়োরিটাইজ করা, এবং সমস্ত মানে একটা ইন্ডাস্ট্রি করার জন্য টোটাল সব ল্যান্ড ডেভেলপ করে সবকিছু রেডি করা ল্যান্ড দিবে। দ্বিতীয়ত সেই ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে যদি ব্যাংক থেকে 100 কোটি টাকা লোন নেয়, মানে যে কোনো পরিমাণ লোন নেয়, সেই লোনের কোনো কোনো রাজ্যে 30%, কোনো কোনো রাজ্যে 40%, সরকার 5 বছরে সরকার রিফান্ড করবে। সে আমি 100 কোটি টাকা নিলাম, তাহলে আমাকে পরিশোধ করতে হবে 60 কোটি টাকা, আর সরকার দেবে 40 কোটি টাকা। এরকমভাবে দ্বিতীয় ফ্যাসিলিটি। এরপরে আপনার ইন্ডাস্ট্রি করার চলমান সময়ে শ্রমিকের মজুরির 5,000 রুপি করে প্রতি মাসে সরকার দিবে। এরপরে আপনার ওখানে বিদ্যুৎ বিলের উপর ছাড় আছে, তারপরে ব্যাংক ইন্টারেস্টের উপর ছাড় আছে, তারপরে আপনার রপ্তানি করলে পরে সেখানে একটা তাদের একটা ইনসেন্টিভ বলি বা একটা প্রণোদনা বলি সেখানে দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? বলছে যে রপ্তানি মূল্যের 3.88% অথবা 11 রুপি পার কেজি, হুইচ ইজ লোয়ার। সেই পরিমাণ একটা, সে মনে করেন একটা ইন্ডাস্ট্রি 100 কেজি 1 লক্ষ কেজি বা 1 লক্ষ টন সুতা রপ্তানি করলো, তাহলে এই 1 লক্ষ টন বা 1 লক্ষ কেজির উপরে যদি 1 লক্ষ কেজি আমি ধরি, 11 টাকা করে 11 লক্ষ টাকার একটা বন্ড পেপার পাবে। এই বন্ডটা দিয়ে সে পরবর্তীতে সরকারের যে কোনো জায়গায় যে কোনো কিছু পরিশোধ করতে পারবে, বা অন্য কেউ এটা আবার কিনে নিয়ে এটাকে যদি পরিশোধ করতে পারবে, সেই ব্যবস্থা আছে। এইভাবে নানাভাবে তাদেরকে ফ্যাসিলিটি কিন্তু দেওয়ার ঘোষণা সেখানে গভর্নমেন্ট দেওয়া হচ্ছে। আর উল্টো বাংলাদেশে কি হচ্ছে, আমাদের যত রকমের ফ্যাসিলিটি ছিল সেইগুলি প্রত্যাহার করে নেওয়া হয়েছে বা হচ্ছে। যেমন আমরা নগদ সহায়তা পাইতাম, সেখানে এলডিসি গ্রাজুয়েশনের পরে আমাদের নগদ সহায়তা আর দেওয়া যাবে না। এই একটা অজুহাতে আমাদের নগদ সহায়তাটা এখনই 26 সাল কিন্তু এখনও বাকি রয়েছে, 26-এর পরে গিয়ে দেওয়া যাবে না, কিন্তু বাংলাদেশ ব্যাংক এখনই এটাকে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এটা কি বিগত সরকারের পলিসি ছিল যে এটা গত সরকারের মানে সময়, এটা গত জানুয়ারিতে একবার 30 তারিখে একটা সার্কুলার দিয়া জানুয়ারি থেকে কিছু কমিয়ে দেওয়া হলো, আবার জুলাই থেকে আবার পরবর্তীতে আবার কমিয়ে দেওয়া হলো। এখন কমিয়ে দিয়ে যেটা রাখা হয়েছে এটা না থাকার শামিল। তার মানে কি আপনি এখনই এটাকে বন্ধ করে দিচ্ছেন। আমি অনেক আগে এই প্রশ্নটা তুলেছিলাম, তাহলে কি এখানে অন্য কোনো দেশের স্বার্থ সংরক্ষণ করছে আমাদের পলিসি মেকাররা? সেই প্রশ্ন আমার কিন্তু। জি আমরা আরেকটা, মানে সময় খুব কম, বুঝতে পেরেছি আপনার এই বিষয়টি। এবং একই সাথে আরেকটা জিনিস জানতে চাবো, রপ্তানি আয় কমে গেছে, রপ্তানি একই সাথে বহির্বিশ্বে বাংলাদেশের চলমান অস্থিরতার যে নেতিবাচক প্রভাব পড়েছে সেটিকেই অনেকে দায়ী করছে। আপনি এই বিষয়ে কি বলবেন, একটু ছোট করে যদি বলেন। যে কোনো রকমের যখন একটা টার্মোয়েল যায় যে কোনো দেশে যে কোনো জায়গায়, তখন কিন্তু একটা অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব কিন্তু পড়েই, এবং বাংলাদেশেও সেটা পড়েছে। দেখেন 2018-19 সাল পর্যন্ত কিন্তু অর্থনীতির গতিটা বাংলাদেশের সঠিক ধারায় ছিল, কিন্তু 20 সালে যখন কোভিড হলো এবং কোভিড পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, এই সমস্ত যুদ্ধের কারণে গিয়ে তখন কিন্তু সারা বিশ্বের অর্থনীতি একটা টালমাটাল পরিস্থিতি চলে গেল, এবং এর এফেক্ট কিন্তু বাংলাদেশেও পড়লো, এবং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এরপর থেকে কিন্তু সংকটের মধ্য দিয়েই যাচ্ছে। তো এখন আজকে কিন্তু প্রশ্ন উঠেছে, যেমন গত সপ্তাহে আমরা প্রায় 30টা ট্রেড এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির সব শীর্ষ নেতৃবৃন্দ আমরা বসছিলাম, সেখানে কিন্তু একটা দাবি উঠছে, এবং জোরাসোরই দাবিটা উঠেছে যে এলডিসি গ্রাজুয়েশন 2026 সালে যে যাওয়ার আমাদের প্রোগ্রাম, সেটাকে আপাতত স্থগিত করার জন্য বলা হয়েছে। কারণ বর্তমান অর্থনৈতিক সংকট যে পর্যায়ে রয়েছে,
সেই পর্যায়ে আমাদের এলডিসি গ্রাজুয়েট হওয়ার মতো মানে সময় আমাদের আসেনি, এবং এই এলডিসি গ্রাজুয়েশনের হলে পরে আলটিমেটলি এদেশের ইন্ডাস্ট্রি বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে, অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। সুতরাং এইটাকে আমরা বলেছি এটাকে পিছিয়ে দেওয়ার জন্য, এবং রপ্তানি খাতকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে 4টা সমস্যা খুব মেজর আমরা সামনে এনেছি। একটা প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের গ্যাস সংকট, তীব্র গ্যাস সংকট। এই মুহূর্তে আমরা বর্তমান যে অন্তর্বর্তী সরকারকে আমরা আপনার কাছে আমাদের অনুরোধ হলো যে প্রথম হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনা, স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। দ্বিতীয়ত গ্যাস সংকটের সমাধান করা। তৃতীয়ত ব্যাংকিং খাতে একটা চরম অব্যবস্থাপনা চলছে, চরম সংকট চলছে। আমরা এলসি দিলে এলসি হয় না, বা আমার যদি একটা এক্সপোর্টের যে লিড টাইম 60 দিন 70 দিন যাই পাই তার অর্ধেক ব্যাংকই এলসি আমাকে ব্যাক টু ব্যাক এলসি দিতেই খেয়ে ফেলে। তাহলে দেখা যায় আমি যখন এলসি পেয়ে যখন রপ্তানি করতে যাব ততক্ষণে আমার আবার শিপমেন্ট ডেট থাকে না। এরপরে গিয়ে বায়ারের সাথে দেন দরবার করে আমাকে রপ্তানি করতে গিয়ে হয় আমাকে ডিসকাউন্ট দিতে হয় অথবা এয়ার শিপমেন্ট দিতে হয়, সেখানে বড় ধরনের লস গুনতে হয় আমাদের। তো এই পরিস্থিতি যাচ্ছে ব্যাংকিং খাতে। আমি যদি এক্সপোর্ট করে ডকুমেন্টস দিই, সেই ডকুমেন্ট পারচেস করে আমাকে টাকা দিবে, সেই টাকা পেতেও আমাদের অনেক দিন সময় লেগে যায়। ফলে দেখা যায় আমি সময় মতো শ্রমিকের বেতন দিতে পারি না। আজকে দেখেন এই ইদানিং আপনার পেপারে হয়তো দেখেন অনেক জায়গাতেই শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমেছে বেতন পায় না বলে। এর জন্য সম্পূর্ণভাবে আমরা মনে করি দায়ী ব্যাংকগুলি। তো এই অবস্থায় এইটার একটা সংস্কার প্রয়োজন, এই অবস্থার জন্য যারা দায়ী সেটাও আমরা সব সংস্কার প্রয়োজন। এরপরে চতুর্থত হলো কাস্টমসের নানা রকম সংকট, নানা রকমের মানে এক তো হলো দুর্নীতি তো আছেই, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। দ্বিতীয়ত হলো যে কাস্টমস আমাদের আমদানি রপ্তানিকে নানাভাবে বাধাগ্রস্ত করছে। এই পরিস্থিতি এইগুলিকে যদি আমরা সামাল দিয়ে উঠতে পারি তাহলে কিন্তু এই বিষয়গুলোকে নির্দিষ্ট বিষয়গুলোকে ধরে আমরা চিহ্নিত করে এগুলো আমাদেরকে এগিয়ে যেতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আসলে সময় এত স্বল্প যে পুরো কথা বলে শেষ করা যায় না। নিশ্চয়ই আগামী পর্বে আবারও কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ভালো থাকবেন। প্রিয় দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠানের আয়োজন আজ এই পর্যন্তই। আগামী শনিবার একই সময় একই অনুষ্ঠানে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।